মালতী দেবীর খুব ইচ্ছা ছিল তার একমাত্র ছেলের বউ প্রচন্ড সুন্দরী, শিক্ষিত এবং এমন কেউ হবে যার একরাশ কালো ঘন চুল থাকবে। এরকম মেয়ে খোঁজার চক্করে মালতী দেবী একটার পর একটা বিয়ের সম্বন্ধ ভেঙে দিতে থাকে। কখনো বলে কোনো মেয়ের চোখ ছোট, আবার কখনো বলে কোনো মেয়ের চুল পাতলা, আবার কখনো কোনো মেয়ের শুধুমাত্র কপাল একটু উঁচু হওয়ার কারণে মালতী দেবী তাকে তার বৌমা রূপে স্বীকার করতেই পারে না। এদিকে রঞ্জনের বিয়ের বয়স বাড়তেই থাকে। ইতিমধ্যেই তাদের অফিসের একজন কলিগ মৌমিতার সঙ্গে রঞ্জন সম্পর্কে জড়িয়ে পড়ে, কিন্তু রঞ্জন জানে তার মা কখনো মৌমিতাকে মেনে নেবে না, কারণ মৌমিতার চুল একেবারে ছোট ছেলেদের মতো ছিল। মা বরাবরই এরকম, এমন নয় যে দুদিন আগে থেকে হঠাৎ করে মায়ের মতিভ্রম হয়েছে। তোমাকে দেখলে তো মায়ের খুবই পছন্দ হয়ে যাবে। কিন্তু কি আমার চুল ছোট তাই তো মায়ের কাছে তার ছেলেকে ভালো রাখবে এমন বৌমা খোঁজাটা আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হচ্ছে সবার সামনে নিজের বৌমার গুণগান গেয়ে শাশুড়িদের বাজারে নিজেদের দর বাড়ানো, তাই তো? তুমি যাই বলো, মায়ের তো একটাই মাত্র ছেলে, মায়ের তো আমাকে নিয়ে কিছু স্বপ্নও থাকতে পারে, তাই না? তোমার যদি চুলটা আরেকটু বড় হতো তাহলে আজকে আমাদের এইভাবে আলোচনায় বসতে হতো না। চুল বড় করা আর এমন কি, এখন তো উইগ কিনতেই পাওয়া যায়, হেয়ার এক্সটেনশন লাগানো যায়। তুমি যদি চাও আমি সেগুলো করতে পারি। উইগ লাগালে তোমাকে সবসময় সতর্ক থাকতে হবে, তার চেয়ে বরং তুমি হেয়ার এক্সটেনশন করিয়ে নাও। ওটাতে তো ওরা তোমার চুলের সাথে তোমার চুলের কালারে নকল চুল সুন্দরভাবে আটকে দেবে, বরং ওটাই ভালো হবে। নিজেদের সিদ্ধান্ত মতো মৌমিতা চুলে এক্সটেনশন লাগিয়ে নিজের চুল লম্বা করে নেয়। রঞ্জন মৌমিতাকে তার মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে এলে মালতী দেবী একবার দেখেই মৌমিতাকে পছন্দ করে। কিছুদিনের মধ্যেই খুবই ধুমধাম করে মৌমিতা এবং রঞ্জনের শুভ বিবাহ সম্পন্ন হয়। মৌমিতা যে ভেবেছিল ঠিক তাই হয়। তার শাশুড়ি মা তাদের বাড়িতে আসা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সামনেই মৌমিতাকে নিয়ে বাড়িয়ে চাড়িয়ে নানান রকমের কথা বলতে থাকে। দেখো, রূপ ধুয়ে তো আর সারা জীবন জল খেতে পারবে না, আর তোমার বৌমা পড়াশোনা জানলেও তোমাকে পড়াশোনা শিখিয়ে নিশ্চয়ই এমএ পাশ করাতে পারবে না। তাই জিজ্ঞাসা করছি, যেটা সারা জীবন কাজে লাগবে সেটা তোমার বৌমা পারে তো? মানে রান্না বান্না পারে? পারে মানে খুব ভালো পারে। তোমরা আসবে বলে ও আজকে অনেকক্ষণ আগে থেকে রান্নাঘরে ঢুকে কি সব যেন রান্না করছে, ওকে বলি খাবারগুলো নিয়ে আসতে। মালতী দেবীর ডাকে সাড়া দিয়ে মৌমিতা সঙ্গে সঙ্গে তার তৈরি করা খাবারগুলো নিয়ে এসে টেবিলের উপর রেখে দেয়। এতগুলো খাবার দেখে মালতী দেবী এবং তার বান্ধবীরা সকলে খুবই অবাক হয়। খাবারগুলো দেখতে এতটাই সুস্বাদু ছিল যে কেউ আর বেশি কথা না বাড়িয়ে সেগুলো খেতে শুরু করে। কিন্তু একটু খাবার মুখে নিতেই সুপ্রিয়া দেবী থু থু করে খাবারগুলো মুখ থেকে ফেলে দেয়। সবাই খুবই অবাক হয়। কি হলো কাকিমা, রান্না ভালো হয়নি? কিন্তু খারাপ হওয়ার তো কথা নয়, আমি তো নিজেও টেস্ট করে দেখেছি। তোমার হাতে রান্না খেতে আমরা এখানে এসেছিলাম, তোমার মাথার চুল খেতে নয়। ইস মাগো, আমার গা গুলিয়ে বমি পাচ্ছে। এক চামচ খাবার মুখে নিতেই এত বড় চুল মুখে পড়বে আমি তো ভাবতেও পারিনি। চুল খাবারে কি বলছো কি? বৌমা বিয়ে করে এখানে এসেছে প্রায় 1 সপ্তাহ হতে চললো, তারপর থেকে তো ওই সমস্ত রান্না করে, এমন তো আগে হয়নি কখনো। তাহলে হয়তো তোমার বৌমা ইচ্ছা করে আমাদের খাবারে চুল দিয়েছে, আর না হলে তুমি তোমার বৌমাকে বাধ্য করেছো আমাদেরকে অপদস্থ করার জন্য। তাই জন্যই তো এরকম একটা কাণ্ড ঘটিয়েছে। বৌমা চুল সুন্দর বলে এভাবে লোককে অপমান করে সেটা বোঝাবে? মালতী দেবী কিছু বুঝে উঠতে পারে না সে কি করবে বা কি বলবে। তার বান্ধবীর এভাবে অপমানিত হয়েছে দেখে মালতী দেবীরও ভীষণ খারাপ লাগে। ভেবেছিলাম বৌমার সুন্দর চুল থাকলে সবাই বৌমার সাথে সাথে আমারও প্রশংসা করবে, এখন তো দেখছি এই লম্বা চুলই আমার কাল হলো। ইস কি লজ্জার ব্যাপার। আমি তো ইচ্ছে করে করিনি বলুন মা, আপনাদের এখানে জল বোধহয় আমার স্যুট করছে না, তাই একটু বেশি হেয়ার ফল হচ্ছে। ওটা যে খাবারে পড়বে সেটা তুমি কখনো কল্পনাই করিনি। এই ঘটনার পরে তো মনে হচ্ছে তুমি ন্যাড়া হলে বোধহয় আমার মান সম্মানটা বেঁচে যেত। কালকে যে কি করে আমি আমার বান্ধবীদের মুখ দেখাবো সেটাই আমি ভেবে পাচ্ছি না। শাশুড়ি মায়ের কাছে এমন কথা শুনে অন্য সাধারণ মেয়েদের রাগও হতে পারত, কিন্তু মৌমিতা রাগ করেনি, বরং তার মাথায় একটা শয়তানি বুদ্ধি চলে আসে। এই ব্যাপার, তাহলে এবার থেকে আমি খাবারে এত চুল মেশাবো যে আপনি আমাকে বাধ্য করবেন হয় চুল কেটে ফেলতে আর না হয় রান্না করা বন্ধ করে দিতে। সেদিনের পর থেকে
ইচ্ছা করে মৌমিতা খাবারে একটা দুটো করে চুল মেশাতে থাকে। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। মৌমিতার এই জঘন্য ব্যবহারটা কিছুতেই মালতী দেবী আর রঞ্জন কেউই মেনে নিতে পারে না। তারা মৌমিতাকে সাবধান হতে বললেও মৌমিতা তাদের কোনো কথাই পাত্তা দেয় না। মাঝে মাঝে রঞ্জনের মনে হয় মৌমিতা হয়তো ইচ্ছে করে এমনটা করছে, যাতে রঞ্জন বা তার মা মৌমিতাকে চুল কাটতে বলে, কারণ এমন বড় চুল মৌমিতার কোনো কালেই পছন্দ ছিল না। আবার খাবারে চুল? এভাবে কি খাবার মুখে তোলা যায়? বাড়ির খাবারের প্রতি আমার একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে। তুমি একটু সাবধানতা বজায় রাখতে পারো না? দেখো, মেয়েদের যখন চুল বড় আর ঘন হয় তখন এরকম একটু আধটু হয়। আর তাছাড়াও প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিন 100টা করে চুল পড়ে। এবার আমার সেই 100টা চুলে 4-5টা চুল কখন কোথায় কার বাটিতে কার থালায় পড়বে সেটা আমি কি করে লক্ষ্য করব? তোমার এই খাবারে চুল পড়ার কারণেই আমার বান্ধবীরা আমার বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে। আগে আমরা সবাই মিলে একসঙ্গে কত বসে আড্ডা মারতাম, তখন তো আমি রান্না করতাম। কই, এমন তো কখনো আমার সঙ্গে হয় না। তখন আপনি আপনার বন্ধুদের সামলেও তাদের জন্য রান্না করার সময় বের করতেন, আর এখন আমার হাতে সংসারের 100% দায়িত্ব তুলে দিয়ে আপনি আবার আমাকেই দোষ দিচ্ছেন। এটা দোষের কিছু নয় বৌমা, আমি শুধু তোমাকে একটু সাবধান হতে বলছি। তোমার জন্য বেড়ে রাখা খাবারে যদি তুমি চুল খুঁজে পাও, তোমার রাগ হবে না? সত্যি করে বলো তো। সামান্য চুলই তো, কোনো নোংরা কিছু তো নয়। কেউ যদি আমাকে এমন খাবার খেতেও দেয়, আমি চুলটা ফেলে দিয়ে বাকি খাবারটা খেয়ে নেব। তোকে আমি বলেছিলাম খোকা, আমি আমার বাড়ির জন্য মডার্ন বৌমা আনবো। তুই তো আমাকে একবারও বলিসনি শিক্ষিত এবং মডার্ন মেয়েরা এরকম নোংরা হয়। ছি। এক কথা দু কথা থেকে মৌমিতা এবং মালতী দেবীর মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। যেই বৌমাকে নিয়ে মালতী দেবী কয়েকদিন আগে পর্যন্ত একেবারে প্রশংসায় পঞ্চমুখ ছিল, আজকে তার সাথে মালতী দেবীর ঝগড়া হচ্ছে দেখে সারা পাড়ার লোকজন হাসাহাসি করতে থাকে। আজকাল মৌমিতার চুলে থাকা হেয়ার এক্সটেনশন গুলো সত্যি সত্যি অনেক খারাপ হয়ে আসে। বাথরুমে, বিছানায়, বালিশের চারিদিকে মৌমিতার চুল পড়ে থাকতে দেখা যায়। মৌমিতার উপরে তার শ্বশুরবাড়ির লোকেদের রাগ বাড়তেই থাকে। খাবারে প্রত্যেকদিন চুল পড়া সত্ত্বেও মৌমিতার শাশুড়ি মা মৌমিতাকে দিয়ে রান্না করানো বন্ধ করে না। মৌমিতার রান্না এবং খাবারে চুল পাওয়া চলতেই থাকে। একদিন মৌমিতার সঙ্গে দেখা করতে তার এক ননদ রাজশ্রী তাদের বাড়িতে আসে। রাজশ্রী মৌমিতাকে দেখেই তাকে আলাদা করে কথা বলার জন্য পাশের ঘরে নিয়ে যায়। এই, তোমার চুলে এক্সটেনশন লাগানো, তাই না? তার মানে তোমার এত বড় চুল নয়, তাই তো? আমি কিন্তু অনেক বড় হেয়ার স্টাইলিস্টের কাছ থেকে চুল কাটা আর স্টাইল করা শিখেছি। আমার চোখে কিন্তু তুমি ফাঁকি দিতে পারবে না। হ্যাঁ, ঠিকই বলেছ। আমার আসলে চুল অনেক ছোট, সবটাই এক্সটেনশনের কামাল। তোমারও তো চুল ছোট, তুমিও কি এক্সটেনশন করাবে নাকি? একেবারেই না। আমি আমার চুল খুব ভালোবাসি, যেরকম আছে সেরকম ভাবেই ভালোবাসি। আর তোমার চুল যে আমার মতো ছোট, এটা শুনে আমি খুব খুশি হয়েছি। এটা শুনে খুশি হলে কেন? অন্য কোনো একটা ব্যাপারের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। তোমার শাশুড়ি মা, মানে আমার বড় পিসি, চুল ছোট থাকা নিয়ে আমাকে যে কত অপমান করেছে তার কোনো ধারণা নেই। আমার বাবা মাকেও বলেছে যে আমার নাকি কোনোদিনও বিয়ে হবে না। আমাকে এত বড় বড় কথা বলে নিজের ছেলের জন্যই এমন ছোট চুলওয়ালা মেয়েকে নিয়ে এসেছে, এই দেখেই আমার আনন্দ হচ্ছে। আমি বিয়ের আগে থেকেই জানি আমার শাশুড়ি মা রূপ, গুণ, চুল এসব নিয়ে বড্ড মাতামাতি করে। সেই জন্যই তো রঞ্জনকে বিয়ে করার জন্য আমাকে চুলে এক্সটেনশন করাতে হয়েছে। তবে বেশি দিন আমি এই চুলের বোঝে সইতে পারবো না। এই জন্য বোধহয় খাবারে চুল ফেলা শুরু করেছো, যাতে বাধ্য হয়ে তোমার শাশুড়ি বা নিজেই তোমাকে চুল কেটে দিতে বলে। বেশ করেছো, এটাই করতে থাকো। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। মৌমিতা একভাবে প্রত্যেক দিন ঘরের এদিকে ওদিকে খাবারে চুল ফেলে রাখতে থাকে। অনেকদিন মুখ বুজে সহ্য করলেও এবার মালতী দেবীর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। একদিন প্রচন্ড জোরে জোরে চিৎকার করে সে তার বৌমাকে ডাকতে থাকে। মৌমিতাও ভয় পেয়ে হন্তদন্ত হয়ে তার শাশুড়ি মায়ের ঘরে আসে। মালতী দেবীর মুখ দেখেই মনে হচ্ছিল সে ভীষণ পরিমাণে রেগে আছে। প্রত্যেকদিন তোমার বানানো খাবারে চুল পড়ে? প্রত্যেক দিন? এই ঘটনা কি তোমার স্বাভাবিক বলে মনে হয়? আমার কিন্তু এটা বড্ড অদ্ভুত লাগছে। বড় আর ঘন চুল হলে চুল তো একটু পড়বেই। তার উপর আমি বেশিরভাগ সময় চুলটা খুলেই রাখি। বাড়ির সব কাজ যখন আমি একা একা অ্যাডজাস্ট করি, তখন আপনাদেরও তো আমার সঙ্গে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, তাই না? আরে বাবা, তোমার সাথে অ্যাডজাস্ট করলেও তোমার রোগের সাথে কিভাবে অ্যাডজাস্ট করব? তোমার যদি এবার ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, তাহলে তোমার ছেলের জীবনটা ভেসে যাবে। মানে কি হবে আমার? আমি তো কিছু বুঝতে পারছি না।
তোমাকে একা একা আর কিছু বোঝার চেষ্টা করতে হবে না। আমি একটু পরেই আমাদের ফ্যামিলি ডাক্তার প্রিয়ম বাবুকে এখানে ডেকেছি। ও আসলেই তুমি জানতে পারবে তোমার কি হয়েছে। এই কথা শুনে মৌমিতা প্রচন্ড ভয় পেয়ে যায়। সে কি করবে এবং কি বলবে বুঝে উঠতে পারে না। মৌমিতা অধীর আগ্রহে ডাক্তার প্রিয়মের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরেই দরজার কলিং বেলটা বাজলে মৌমিতা ছুটে গিয়ে দরজাটা খোলে। ডাক্তারের পোশাক পরিহিত একজন লোক তাদের বাড়ির ভিতর ঢুকে আসে। মালতী দেবী সেই ডাক্তারবাবুকে বলে ভালোভাবে মৌমিতার চেক আপ করার জন্য। ডাক্তারবাবু চেক আপ করা শুরু করে দেয়। কি হয়েছে আমার ডাক্তারবাবু? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার তো মনে হয় আমি সম্পূর্ণ সুস্থ আছি। আপনি সুস্থ থাকলে আপনার শাশুড়ি মা এরকম চিন্তাই পড়তো না, আর আমাকেও তাড়াহুড়ো করে এখানে ছুটে আসতে হতো না। আমি যতক্ষণ চেক করছি ততক্ষণ শান্ত হয়ে চুপ করে বসুন। মৌমিতার এবার ভয়েতে কান্না পেয়ে যাওয়ার মতো অবস্থা হয়। এত টানটান উত্তেজনা সে আর সহ্য করতে পারে না। তাহলে কি আপনি যা ভেবেছিলেন তাই হয়েছে? আমার ছেলেটার জীবনটা এভাবে তছনছ হয়ে গেল। কোন কুক্ষণে যে আমি এরকম বড় চুলওয়ালা বৌমাকে আনতে গেলাম। যা সন্দেহ করেছিলাম তাই হলো। ওনার আসলে অ্যালোপেসিয়া হয়েছে। এবার আস্তে আস্তে ধীরে ধীরে আপনার সমস্ত চুল পড়ে যাবে, আর কয়েক মাসের মধ্যে আপনি একেবারে ন্যাড়া হয়ে যাবেন, আর কখনো আপনার মাথায় বা সারা শরীরে কোথাও লম্বা চুল গজাবে না। আপনারা এতটা শিওর কিভাবে হচ্ছেন যে আমার অ্যালোপেসিয়াই হয়েছে? আমি তো কখনো চেক আপ করাইনি। আপনার এরকম চারিদিকে চুল পড়ছে দেখে আপনার শাশুড়ি মা আমাকে বলেছিল। আমি ওনাকে বলেছিলাম আমার কাছে 2-1টা চুল নিয়ে এসে পরীক্ষা করে যেতে, আর এমনি আমি অনেক আগেই আপনার চুল পরীক্ষা করেছিলাম। এখন শুধু সামনাসামনি এসে আপনাকে দেখে নিলাম। আপনার সত্যি অ্যালোপেসিয়া হয়েছে, আর কিচ্ছু করার নেই। আরে বাবা, আমি তো আমার চুলগুলো নিজে ইচ্ছে করে করে ছিঁড়ে ফেলতাম, যাতে আমার এত চুল পড়ছে দেখে শাশুড়ি মা আমাকে চুল কেটে ফেলতে বলে। আমার এত বড় চুল ভালো লাগে না। আমার আসল চুল একেবারেই ছোট, আর আমি ভেবেছিলাম এরকম খাবারে চুল পড়লে হয়তো আমাকে রান্না করতেও বারণ করা হবে। সেসব না করে মা আপনার কাছে আমার চুল নিয়ে গেল। ধুর। মৌমিতার এই কথা শুনে প্রিয়ম এবং মিতালি দেবী দুজনেই খুবই হাসতে থাকে। তাদের হাসি দেখে মৌমিতা ভীষণ অবাক হয়। প্রিয়ম জানায় সে কোনো ডাক্তারই নয়, সে আসলে রাজশ্রীর হবু স্বামী। রাজশ্রী এবং মৌমিতা সেই দিনের কথোপকথন মিতালি দেবী সবটাই শুনেছিল, তাই প্রিয়মকে ডেকে আনে এত বড় একটা নাটক করার জন্য, যাতে ফলস্বরূপ মৌমিতা নিজের মুখ থেকেই সব সত্যি কথা বলে দেয়। আর আজকে সেটাই হয়। মৌমিতা নিজের ভুল বুঝতে পেরে সবার কাছে ক্ষমা চায়। সেদিনই সে পার্লারে গিয়ে নিজের হেয়ার এক্সটেনশন খুলে আসল রূপে ফিরে আসে। তারপর থেকে না মৌমিতার চুল নিয়ে কোনো সমস্যা হয়, আর নাই তাদের খাবারে কোনো চুল পাওয়া যায়। এভাবেই তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। রকি তার বাবা এবং মায়ের সঙ্গে বারুইপুর নামক এক জায়গায় বাস করত। রকির বয়স এখন 12 বছর। একদিন রকিকে তার বাবা এক বিদেশি রেস্টুরেন্টের খাবার খাওয়াতে নিয়ে গিয়েছিল। সেখানকার বিদেশি খাবার খেয়ে রকির ভীষণ ভালো লাগে। সেদিনের পর থেকে প্রত্যেক সপ্তাহেই ছুটির দিনে রকি বিদেশি খাবার খাওয়ার জন্য বায়না করে। বিদেশি খাবারের দাম বেশি হওয়ায় একদিন মনোরঞ্জন বাবু তার ছেলেকে একটা সাধারণ দেশীয় রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে গিয়ে রকি বিদেশি খাবার খাওয়ার বায়না ধরে। বাবা, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? এখানে আমার পছন্দের তো কোনো খাবার নেই। আমি এই খাবারগুলো খাবো না। আমি আজকে হটডগ খাবো। হটডগ, আমাকে হটডগ এনে দাও। দেখেছো তো দিনের পর দিন ছেলেটা কেমন বিগড়ে যাচ্ছে। তুমি একে উল্টোপাল্টা খাবার খাওয়ানো শিখিয়েছো। এখন ভালো স্বাস্থ্যবান খাবার না খেয়ে কি যেন হট ডগ খাবে বলছে। এক মিনিট, ডগ মানে তো কুকুর, আর হট মানে গরম। এই হতচ্ছাড়া, তোর কুকুর খাওয়ার ইচ্ছে কিভাবে হলো রে? তোকে কুকুর খাওয়ানো কে শেখালো? তুই আমার ছেলে হয়ে এসব উল্টোপাল্টা খাবার খাবি বলছিস? আরে গিন্নি, এক মিনিট দাঁড়াও। তুমি একটু আস্তে কথা বলো। হটডগ মানে গরম কুকুর নয়। হটডগ হলো একটা বিদেশি খাবারের নাম। তোমার ছেলে ওই খাবারটাই খাবে বলছে, আর তুমি কোনো কিছু না বুঝে এত লোকের সামনে চেঁচামেচি শুরু করে দিলে। আমাদের দেশে কি খাবারের অভাব পড়েছে যে তোমার ছেলে আজকাল বিদেশি খাবার খাবে বলে লাফালাফি করছে? আমরা যা খাবো তোকেও আজকে তাই খেতে হবে। আজকে আমরা এই রেস্টুরেন্ট থেকে বাঙালি থালি খাবো, আর তোকেও তাই খেতে হবে। না না, আমি কোনো থালি মালি কিচ্ছু খাবো না। আমি আজকে হটডগ খাবো। আমার স্কুলের একটা বন্ধু কালকে টিফিনে হটডগ নিয়ে এসেছিল, তাই আমিও আজকে ট্রাই করে দেখবো কেমন খেতে। এই দেখ রকি, এবার কিন্তু সবার সামনে আমি তোকে মারধর করবো বলে দিলাম। এবার তুই ঠিক কর, বাঙালি থালি খাবি নাকি মার খাবি? আরে গিন্নি, তোমার সাথে তো দেখছি বাইরে বেরোনোই যাবে না। আমাদের ছেলেটা তো বড় হচ্ছে, তাই ওর কি ইচ্ছা না ইচ্ছা সেগুলো তো প্রাধান্য দিতেই হবে। জোর করে কোনো জিনিস চাপিয়ে দিলে হবে কি? রকি, তুমি হটডগ খাবে তো চলো, আমি তোমাকে অন্য বিদেশি রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি। তোমার মা থাকে এখানে।
বিদেশি খাবার খাইয়ে খাইয়ে ছেলেটার এমন অভ্যাস তৈরি করছো, ভবিষ্যতে তোমার ছেলে তো বিদেশি খাবার ছাড়া আর কোনো খাবারই খেতে চাইবে না, তখন তুমি কি করবে? বাবা তুমি খুব ভালো, মা পচা, ঠিক এই বাঙালি থালির মতো মাও পচা। কি আর করবো, একটা বিদেশি মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে দেবো, বাড়িতে বিদেশি বৌমা আসবে আর আমার ছেলেকে বিদেশি খাবার রান্না করে খাওয়াবে, ব্যাস মিটে গেল সমস্ত সমস্যা। আর তারপর তো আমারও বিদেশি খাবার খাওয়া হবে। মনোরঞ্জন বাবু ইয়ার্কির ছলে কথাটা বললেও রকির মনে কথাগুলো খুবই প্রভাব ফেলেছিল। আসলে বিদেশি খাবার রকির ভীষণ পছন্দের ছিল। সে তার বাবা মায়ের কথা শুনে বুঝতে পারে যদি সে বিদেশি মেয়েকে বিয়ে করে তাহলে সে সারা জীবন বিদেশি খাবার খেতে পারবে। আর ঠিক সেই জন্যই উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই সে বিদেশে যাওয়ার বায়না ধরে। এবারও মালতী দেবী তার ছেলেকে কোনো মতেই বিদেশে পাঠাতে রাজি হয় না। সব সময়ের মতো এবারও মনোরঞ্জন বাবু তার ছেলেকে সাপোর্ট করে এবং বিদেশে পাঠিয়ে দেয়। 4-5 বছর পর রকি সুজি নামে একটি বিদেশি মেয়েকে বিয়ে করে দেশে ফিরে আসে। হায় হায় রে, আমার পোড়া কপাল, উপরওয়ালা আমার কপালে এত দুঃখ কষ্ট কেন লিখেছে? এতদিন পর্যন্ত ছেলেটা বিদেশি খাবার খেত বলে বাড়িতে কতই না ঝগড়া ঝামেলা হয়েছে, এখন এই ছেলে তো বিদেশি মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। সুজিকে বিয়ে করার আমার একটাই কারণ মা, তোমরা তো ভালো করেই জানো আমি বিদেশি খাবার খেতে কত ভালোবাসি, আর আমি যাতে সারা জীবন বিদেশি খাবার খেতে পারি সেই জন্যই আমি সুজিকে বিয়ে করেছি। সুজি খুব ভালো বিদেশি রান্না করতে পারে, আমাকে আর টাকা খরচ করে বিদেশি রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতে হবে না, এবার থেকে ঘরে বসেই খাবো। ছি 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 ছি, শুধুমাত্র খাবার খাওয়ার জন্য তুই জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলি, আর একবারও আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না তুই? সব হয়েছে এই তোমার জন্য, তুমি ছোটবেলা থেকেই আমার ছেলেটাকে বিগড়ে দিয়েছো। হে উপরওয়ালা, আমার ছেলেটা একেবারে বিদেশি ভূত হয়ে গেল। আরে আরে গিন্নি চুপ করো তুমি। আচ্ছা বাবা তুই বৌমাকে নিয়ে ঘরে যা, তুই সব নিয়ে ভাবিস না, আমি তোর মাকে ঠিক সামলে নেবো। তোরা যা ফ্রেশ হয়ে নে, তারপর আমরা সবাই বৌমার হাতে তৈরি করে বিদেশি খাবার খাবো। বিদেশি খাবার খাওয়ার জন্য তো আমার আর তর্স হইছে না। হ্যাঁ বাবা প্লিজ তুমি মাকে ভালো করে বোঝাও, জানি না বিদেশি খাবারের সঙ্গে মায়ের কিসের এত শত্রুতা। চলো সুজি আমরা রুমে যাই। মনোরঞ্জন বাবু তার স্ত্রীকে অনেক বুঝিয়ে কোন রকমে শান্ত করে। ওদিকে সুজি ফ্রেশ হওয়ার পর রান্নাঘরে চলে যায়। বেশ অনেকক্ষণ পর সে সকলের জন্য ডিনার তৈরি করে নিয়ে আসে, কিন্তু টেবিলের উপর রাখা খাবার দেখে মালতী দেবী প্রচন্ড রেগে যায়। এই দেখুন, আমি আপনাদের জন্য সালাড নিয়ে এসেছি, একেবারে হেলদি খাবার। রাতের ডিনারের জন্য এটা বেস্ট অপশন হবে। একই, তুমি এতক্ষণ ধরে রান্নাঘরে ঢুকে বসেছিলে আর তুমি কিনা আমাদের জন্য এই ঘাস পাতা তৈরি করে নিয়ে এসেছো? এ আবার কি ধরনের স্যালাড? হ্যাঁ, এই স্যালাডের মধ্যে আমি তো শসা, টমেটো, পেঁয়াজ কিছুই দেখতে পাচ্ছি না। মালতী দেবীর কথা শুনে রকি এবং তার বাবা হো হো করে হেসে ওঠে। শুধু শসা, টমেটো, কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে স্যালাড তৈরি করা হয় তোমাকে কে বললো মা? স্যালাড তো অনেক কিছুতেই বানানো যায়। এই স্যালাডটা বিদেশিরা খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে খেতে, সেই জন্যই তো সুজি আমার জন্য তৈরি করেছে। দেখো দেখো খেয়ে তোমারও খুব ভালো লাগবে। না, আমার কোনো দরকার নেই এসব খাওয়ার, তুই আর তোর বাবা বেশি করে খা। আমি আজকে না খেয়ে থাকবো তাও ভালো, তবুও এই বিদেশি ঘাস পাতা আমি খাবো না। এই বলে মালতী দেবী সেখান থেকে চলে যায়। পরের দিন মালতী দেবী খুব সকাল করে ঘুম থেকে উঠে পড়ে, যাতে তার বৌমা সকালে রান্নাঘরে ঢুকে কোনো রান্না করতে না পারে। সবাই ঘুম থেকে উঠতেই মালতী দেবী সবাইকে ব্রেকফাস্ট খাওয়ার জন্য ডাকে। এই সবাই তাড়াতাড়ি চলে আয়, রকি ব্রেকফাস্ট খেয়ে নে বাবা। মালতী দেবীর ডাক শুনে সবাই এক এক করে ব্রেকফাস্ট করতে আসে, কিন্তু টেবিলের উপর সুজির হালুয়া এবং লুচি দেখতে পেয়ে রকি বলে, মা তুমি সব কি রান্না করলে সকাল সকাল? আমি সুজির হালুয়া কিছুতেই খাবো না, আমার শরীর ভালো আছে তো, তাই আমি কেন খাবো এইসব? তোমরাই খাও এসব, আমার বউ আমার জন্য বিদেশি খাবার রান্না করে দেবে। ও আচ্ছা, সুজির হালুয়া খেতে তোর ভালো লাগে না? হ্যাঁ, কিন্তু তোর বউয়ের নামও তো সুজি। সুজি খেতে ভালো লাগে না যখন, সুজি নামের মেয়েকে বিয়ে করার সময় তোর মনে ছিল না সেটা? আরে মা ওর নাম সুজি না, ওর নাম সুজি, তাই এই সুজির ভালোবাসার সঙ্গে আমার বইয়ের কোনো সম্পর্ক নেই। মাঝে মধ্যে তুমি অনেক মজার মজার কথা বলো, কিন্তু যাই বলো। শাট আপ রকি, তুমি মাদারিন লোকে এভাবে অপমান করতে পারো না। তুমি সুজি খাবে না তাতে কি হয়েছে? আমি অবশ্যই খাবো। মাদারিন লো, আমাকে সুজি দিন, আমি সুজি খাবো। না, তুমি ভাবলে কি করে আমি তোমাকে আমার হাতের রান্না করা খাবার খেতে দেব? তুমি তোমার হাতের বিদেশি রান্না খাইয়ে আমার ছেলেটাকে ফাঁসিয়ে নিয়েছো একেবারে, আর আমি নাকি তোমার আপ্যায়ন করব? যাও, নিজের রান্না নিজে করে খাও। মালতী দেবীর কথা শুনে সুজির মন খারাপ হয়ে যায়। তার মন ঠিক করার জন্য রকি বলে,
আমার আর বাবার জন্য বিদেশি খাবার তৈরি করে নিয়েছো, আর মায়ের কথাই তুমি কিছু মনে করো না। আমি বিদেশি খাবার খেতে ভালোবাসি, আর তুমি আমাকে বিদেশি খাবার রান্না করেই খাওয়াবে ব্যাস। রকির কথা শুনে সুজি খুবই খুশি হয়। পরের দিন সকালবেলা একজন ডেলিভারি বয় বেশ কিছু রান্না করা সামগ্রী তাদের বাড়িতে ডেলিভারি দিতে আসে। এই যে দাদা, তুমি এখানে কেন এসেছো? কাকে চাই তোমার? আর এগুলো কি তোমার হাতে? আমি এখানে ডেলিভারি করতে এসেছি ম্যাডাম। আপনার বাড়ি থেকে এই জিনিসগুলো অর্ডার করা হয়েছিল। আমি একজন ডেলিভারি বয়। কই, আমাদের বাড়ি থেকে তো কখনো কিছু অর্ডার করা হয় না। আমি একেবারে খাঁটি বাঙালি। দোকানে গিয়ে 100টা জিনিস ঘেটে ঘেটে তারপরে সবচেয়ে ভালো জিনিসটা কিনে বাড়িতে নিয়ে আসি। কিন্তু এখানে তো রকি নাম দেওয়া আছে, সবাই তো আপনাদের বাড়িকেই দেখিয়ে দিল। আপনার বোধহয় কত একটা ভুল হচ্ছে ম্যাডাম। রকি? রকি তো আমার ছেলেরই নাম। আচ্ছা, তুমি আমাকে ম্যাডাম বলে ডাকছো কেন? আমাকে দেখে কি তোমার স্কুলের টিচার বলে মনে হচ্ছে? তখনই সেখানে সুজি চলে আসে। এগুলো আমি অর্ডার করেছিলাম। এক্সকিউজ মি, এটা অলিভ অয়েল আছে তো? আমার অলিভ অয়েলটা খুবই দরকার। হ্যাঁ ম্যাডাম, আপনি যা যা অর্ডার করছেন এখানে সমস্ত কিছুই লেখা আছে। থ্যাংক ইউ ম্যাডাম। ওরে বাবা, ছেলেটা তো সবাইকে গড়পত্তা ম্যাডাম বলেই ডাকছে। কি অদ্ভুত লোকজন। তবে যাক, আমাকে ম্যাডাম বলে ডাকছিল, বেশ ভালোই লেগেছে আমার। কেউ তো কোনোদিন ম্যাডাম বলে ডাকেনি। আর এই যে তুমি কি যেন একটা তেল অর্ডার করলে, আমাদের বাড়িতে কি তেলের অভাব ছিল যে তুমি আবার তেল অর্ডার করেছো? আপনাদের বাড়িতে আমি তেল খুঁজে পাইনি, আর আমি রান্না করার জন্য অলিভ অয়েল ইউজ করি, সেই জন্য আমি অর্ডার করেছি। বিদেশিদের মাথা খারাপ জানতাম, কিন্তু বিদেশিদের চোখটাও যে খারাপ তা তো জানতাম না। কিছুদিন আগেই আমি 5 লিটার সরিষার তেল এনে রেখেছি, আর তুমি বলছো বাড়িতে তেল নেই? আরে মা, তুমি বোধহয় জানো না, বিদেশিরা অলিভ অয়েল দিয়েই রান্না করে, আর অলিভ অয়েল স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এই তেলটা শরীরের কোনো রকম ক্ষতি করে না। বুঝলাম, রান্নাঘরে সব জিনিসই আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। আমার রান্নাঘরটা কি ছিল আর কি হয়ে গেল? এই বিদেশি মেয়েটা এসে একেবারে জীবনটা লন্ড ভন্ড করে দিল। এভাবেই মালতী দেবী রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। এভাবেই সময় কাটতে থাকে। একদিন মালতী দেবীর এক প্রতিবেশী বুলটি দেবী তার কাছে এসে বলে, মালতী, আমাদের শহরে প্রত্যেক বছর যে রান্নার প্রতিযোগিতাটা হয় না, বউ শাশুড়ির রান্নার প্রতিযোগিতা, তুমি তো জানোই আমি প্রত্যেক বছর ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, আর প্রত্যেক বছরেই আমি ফার্স্ট হই। এবারও আমি ওই প্রতিযোগিতায় অংশ নেব, কিন্তু তোমার কথা ভেবে আমার খুবই খারাপ লাগছে। কেন? আমার কথা ভেবে তোমার খারাপ লাগছে কেন? আগে তো তোমার ছেলের বিয়ে হয়নি বলে তুমি শাশুড়ি মা হতে পারোনি, তাই তুমি প্রতিযোগিতায় অংশ নিতে পারোনি। কিন্তু এখন তুমি শাশুড়ি মা হয়ে যাওয়ার পরেও ওই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না, কারণ তোমার বৌমা তো রান্নাই জানে না। তুমি তো আমাদের সাথে গল্প করেছো যে তোমার বৌমা কি সব ছাইপাশ রান্না করে, তোমরা খেতেই পারো না। বুলটির কথা শুনে মালতী দেবীর মন খুব খারাপ হয়ে যায়। তাদের কথাগুলো সুজি সবটাই শুনতে পেয়েছিল। আপনি চিন্তা করবেন না, এই কম্পিটিশনে আমরা দুজনেই পার্টিসিপেট করব। দেখবেন আমরাই ওই কম্পিটিশনের উইনার হব। না, আমি তোমার জন্য নিজের মান সম্মানটা খোয়াতে পারবো না। তোমার হাতের রান্না খুবই বাজে খেতে হয়। তোমার এই বিদেশি খাবার আমাদের এখানকার কেউ পছন্দ করবে না। আর এবারের প্রতিযোগিতার থিম মিষ্টি খাবারের রাখা হয়েছে। সবাইকে মিষ্টি খাবার রান্না করতে হবে। সুজি তার শাশুড়ি মাকে আর কোনো কথা বলে না। সে তার শাশুড়ি মাকে কিছু না জানিয়েই তার এবং তার শাশুড়ি মায়ের নাম কম্পিটিশনে নথিভুক্ত করে আসে। কয়েকদিন পরেই কম্পিটিশনের দিন চলে আসে। সেদিন সুজি এবং রকি দুজনে মিলে মালতী দেবীকে জোর করে কম্পিটিশনে নিয়ে যায়। সেখানে সুজি অ্যাপেল পাই নামক একটি বিদেশি মিষ্টি খাবার রান্না করে। কম্পিটিশনে জর্জেরা অ্যাপেল পাই খাওয়ার পর মুগ্ধ হয়ে যায়। আজকে আমাদের কম্পিটিশনের উইনার হলো মিস মালতী দিদি এবং ওনার বৌমা সুজি। এখানে যত রকমের মিষ্টি খাবার রান্না করা হয়েছে তার মধ্যে অ্যাপেল দিয়ে তৈরি করা মিষ্টি খাবারটি সবচেয়ে বেশি ভালো হয়েছে। চলুন সবাই করতালি দিয়ে ওনাদেরকে অভিনন্দন জানাই। মালতী দেবী কখনোই আশা করেনি যে সে কখনো ওই কম্পিটিশনটা জিততে পারবে। কম্পিটিশনে জেতার ফলে তারা অনেক দামি দামি পুরস্কার এবং সেই সঙ্গে 2 লক্ষ টাকার চেক পায়। আজকে প্রথমবার মালতী দেবী তার বৌমাকে নিয়ে মনে মনে গর্ববোধ করে। দেখলে তো মা, বিদেশি খাবারগুলো খুব খারাপ হয় না। তোমার হয়তো বিদেশি খাবার ভালো লাগে না ঠিকই, কিন্তু আমাদের দেশে এমন অনেকেই আছে যারা বিদেশি খাবার খেতে খুব পছন্দ করে। সত্যি কথা বলতে, তোদের সাথে থাকতে থাকতে আমারও না বিদেশি খাবার খুব ভালো লেগে গেছে, কিন্তু আমি কোনোদিনও মুখ ফুটে তোদেরকে বলতে পারিনি। বৌমা, তোমার সাথে আমি অনেক বাজে ব্যবহার করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও।
আর হ্যাঁ, শুধু বিদেশি খাবার রান্না করলেই হবে না, কিন্তু তুমি এবার আমার কাছ থেকে দেশীয় খাবার রান্না করা শিখবে, আর আমি তোমার কাছ থেকে বিদেশি খাবার রান্না করা শিখবো। হ্যাঁ।